একটু সিপিএম এর অন্দরে নজর দেব। কদিন ধরেই খুব কাটাছেঁড়া চলছে, চর্চা চলছে, বিশেষ করে প্রতিকূর যখন দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন তখন, আর তারপরে গতকালের কি জল্পনা ছিল যে প্রতিকূর হয়তো তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু এরকম হাওয়া। আরও নতুন নাম আসছে, শুধু প্রতিকূর নয়। যে ছবি আপনারা দেখছেন, সায়ন, সিপিএম এর আর এক তরুণ মুখ, তাকে নাকি ফোন করা হয়েছিল। এবং সায়ন কি বলছেন, কারা ফোন করেছিল? বিজেপির দিল্লির কেন্দ্রীয় টিম থেকে ফোন পেয়েছেন সায়ন, এমনটাই তার দাবি। কি খবর, কিরকম ফোনে কি বলা হলো জানবো। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মৌমিতা, দেখো, গতকাল থেকে সায়ন ব্যানার্জির কাছে 3টে কল এসছে, 3বার ফোন এসছে বলে সায়ন দাবি করেছেন। এবং সেই ফোনে তার পরিচয় দেওয়া হয় যে বিজেপির সেন্ট্রাল টিম, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কল করা হচ্ছে এবং তার সঙ্গে কথা বলতে চান কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়। এ বিষয়ে সায়নকে যে প্রস্তাব, খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো কি প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সায়নের বক্তব্য জানিয়েছেন যে তিনি একটি নির্দিষ্ট মতাদর্শের সঙ্গে জড়িত। তিনি এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্তে যাওয়ার কোনো প্রশ্নই নেই এবং তিনি সেই সিদ্ধান্ত নেবেন না। কিন্তু তার কাছে 3বার এই ফোন এসেছিল বলে সায়নের তরফ থেকে আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ মৌমিতা। আর এই নিয়ে আমরা সায়নের সঙ্গে কথাও বলেছিলাম। কি বলছেন সায়ন, একবার শোনে। দিল্লি থেকে বিজেপি সেন্ট্রাল যে টিম রয়েছে সেখান থেকে বার্তিনিক ফোন এসছে গতকাল। তারা কিছুর জন্য আমন্ত্রণ জানাতে চাইছে। সামনে বিধানসভা ভোট, এটা একটা মরিয়া চেষ্টা। আমি একটা মতাদর্শে বিশ্বাস করি, একটা পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করি, সেটা আমার পক্ষে তো সম্ভবপর নয়। ফলে আমার নাম্বারও তারা কোথা থেকে পেলেন আমার খুব একটা জানা নেই। এ তো জামা নয় যে টক করে গিয়ে বদল করে নেব, এত সহজ নয়। কেউ যদি মনে করে থাকেন যে একটা ফোন করে কিছু প্রলোভন দেখিয়ে বা কোন রকম ভাবে একটা দল পরিবর্তনের চেষ্টা করবে, মানুষ আর গরু ছাগলের মধ্যে একটা বেসিক তফাৎ থাকা উচিত, সেটা মেনটেন করি আমি। ফলে এরকম কোনো বিষয় ভাবতেও পারি না। প্রতিকূর তৃণমূল যাবেন কিনা চর্চা শুরু হয়েছে। সায়ন, বিজেপি তাকে অফার করেছে এরকম একটা দাবি তুললেন। সৃজন, তাকে নিয়েও চর্চা তুঙ্গে। সৃজন আবার তৃণমূলে যাবেন কিনা তা নিয়ে জোর চর্চা হচ্ছে। সৃজন ভট্টাচার্য তিনি বলছেন যে তৃণমূলে যাচ্ছি, একথা তিনি অবশ্য জানেন না, কিন্তু চর্চা একটা চলছে, এটা তার কানেও গিয়েছে। মৌমিতার কাছ থেকে আরো জানি এই নিয়ে, সৃজনের ইস্যুটা নিয়ে কি এখনো পর্যন্ত তথ্য আছে মৌমিতা? দেখো, সৃজন ভট্টাচার্য, তার সঙ্গেও আমার কথা হয়েছে এবং তিনি স্পষ্ট করে তাকে নিয়ে যে জল্পনা, যাবতীয় জিনিস তৈরি হয়েছে এই মুহূর্তে, সেই বিষয়ে তিনি একদম খুল্লা উত্তর দিয়েছেন। তিনি খোলসা করে বলেছেন তিনিও জানেন যে তাকে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। কে বা কারা সেটা তৈরি করেছেন সেটা নিয়ে তিনি এই মুহূর্তে মুখ খুলতে চাইছেন না, তবে সেটা হয়েছে সেটাও সত্যি। কিন্তু তিনি তৃণমূলে যাচ্ছেন না বলেই সৃজন পরিষ্কার করেছেন। এবং আগামীকাল রাজ্য কমিটির বৈঠক রয়েছে সিপিআইএম এর, সেখানেও সৃজন ভট্টাচার্য তিনি যোগ দেবেন বলে তিনি জানিয়েছেন আমাদের। অনেক ধন্যবাদ মৌমিতা। আর সৃজন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই নিয়ে, তিনি কি বলছেন শুনে। আমার ধারণা তৃণমূলে জানে না আমি তৃণমূলে যাচ্ছি, আর আমিও জানি না আমি তৃণমূলে যাচ্ছি। মাঝে কিছু লোক আছেন যারা এইগুলো বলছেন, তারা হয় নির্বোধ না হয় শয়তান। হঠাৎ করে আপনাকে নিয়ে এই সম্ভাবনা বা এই বিষয়টা কেন? যারা এটা বলেছেন, যারা এগুলো ভাসিয়ে দিচ্ছেন, তারাই বলতে পারবেন তাদের উদ্দেশ্য কি। আমি এটাই বদার্ড নই, আমি সিপিআইএম কর্মী, আমার সেখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমি যে সংগঠনে কাজ করি, এসএফআই, তারা আমাকে যে কাজ দিয়েছে করার চেষ্টা করছি। আপনি সিপিআইএম-এই আছেন? আমি অন্তত তাই জানি। আপাতত মনে হয় না আপাতত বলে, মনে হয় যতদিন বাঁচবো ততদিন সিপিআইএম করতেই বসেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। আমি সুমনদার কাছে একটা বিষয় জানতে চাইব। সুমনদা, একটা বিষয় নিয়ে জোর চর্চা হচ্ছে যে সিপিএম এর অন্দরে সমস্যাটা কি আছে যার জন্য তরুণ তুর্কিরা তারা কাজ করতে পারছেন না বা তারা ফ্লারিশ করতে পারছে না নিজেকে। এই চর্চাটার থেকেও কি কোথাও গিয়ে এই জায়গাটা তো দাঁড়াচ্ছে, তার মানে পোটেনশিয়াল ক্যান্ডিডেট রয়েছে, পোটেনশিয়াল রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন দলে, সে কারণেও টানাপোড়েন এইভাবেও তো দেখা যেতে পারে।
আমার মনে হয় দেখুন, সিপিএম এর যাদের নিয়ে চর্চা হচ্ছে তারা ভুল দলে ঠিক লোক। দেখুন আর কেন সিপিএম এর এদেরকে নিয়ে মানে আপনি টানাপোড়েন- সেকেন্ড থিওরিটা বলছেন? অবশ্যই আমি বলছি যে যেটা প্রতিকুর রহমান দল ছাড়া চিঠি দেওয়ার আগে তার যেটা ফেসবুক পোস্ট করেছিলেন, যেটা নিয়ে বহু কথাবার্তা হয়েছে এবং যেটার উত্তর আবার সিপিএম এর অন্য তরুণ নেতাদের মধ্যে কেউ কেউ দিয়েছিলেন, যে আদর্শ কি শুধুমাত্র কমিউনিস্টদের দায়িত্ব। দেখুন, লোকে সিপিএম সম্পর্কে যা যা জানতো বা যা যা মনে করত সেইটা দেখেই তো সিপিএম অনেকে করতে এসছে। তো সেই এটার যদি বিচ্যুতি হয়, যদি আপনি দেখেন যে আলিমুদ্দিন স্ট্রিটের সর্বাধিনায়ক হুমায়ুন কবিরের সাথে আলোচনা করতে নিউ টাউনের একটা হোটেলে চলে গেছেন, তাহলে প্রতিকুর রহমানের জন্য দল করাটা খুব কঠিন হয়ে যায়। দেখুন, আমি আপনাকে দুটো কথা বলার চেষ্টা করি। একটা হচ্ছে যে মিনু মাসান স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন, একসময় স্টেটসম্যান পত্রিকায় নিয়মিত কলম লিখতেন। ওনারা বিখ্যাত কথা ছিল, 20 বছর বয়সের নিচে কেউ যদি বাম মনস্ক না হয় তাহলে ধরে নিতে হবে তার হৃদয় বলে কিছু নেই। আর 40-এর ওপরে যদি কেউ বাম মনস্ক থাকে তাহলে ধরে নিতে হবে তার মস্তিষ্ক বলে কিছু নেই। তো আমরা যাদের নিয়ে আলোচনা করছি তারাই 20 না, আর তার 40-এর মানে সুমনদা, আপনি কি বলছেন যারা তরুণ, যাদের যত বয়স বাড়ছে তারা বুঝতে পারছে যে এই রাজনীতি করে অন্তত আর যাই হোক ভবিষ্যৎ কিছু নেই? দেখুন, এরা যাদের নিয়ে আমি ওই জন্যই মিনিমাসের উদাহরণটা দিলাম, এরা সবাই 20 আর 40-এর মাঝখানে দাঁড়িয়ে আছে। ফলে যত তাড়াতাড়ি পারে এই সিপিএম থেকে বেরিয়ে যাওয়ার তারা নিজেদের জন্য সম্ভাবনার কথা ভাবছে। দেখুন, যেটা ভাবছে সেটা কোনো দোষেরও কথা নয়। কানাইয়া কুমার পাগল নন। আমি নিজে যত বছর ছাত্র রাজনীতিকে দেখছি, যা জেএনইউর অন্যতম সেরা ছাত্র নেতা ছিলেন, তিনি কেন এসএফআই ছেড়ে রাহুল গান্ধীর পেছনে চলে গেলেন? সরি, এসএফআই না, মানে সিপিআই ছেড়ে কেন রাহুল গান্ধীর পেছনে চলে গেলেন? কারণ তিনি বুঝেছিলেন যে মানে বা এখনো যদি তিনি যে কংগ্রেস করছেন তার কারণটা হচ্ছে যে তিনি তাকে তো মানে তাকে যদি বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ করতে হয় তাহলে তো এমন একটা দলের সঙ্গে থেকে কোনো লাভ নেই যে দলটা সাইনবোর্ড সর্বস্ব হয়ে গেছে। আচ্ছা। ফলে প্রতিকুর রহমান যেটা ভাবছেন, কানাইয়া কুমার আগে সেটা ভেবেছেন। আমি আপনাকে কংগ্রেস বা তৃণমূলে এরকম অনেক উদাহরণ দেখাতে পারবো। একদমই। আমি সুমনদা আপনার কাছে আসবো, একটু সঙ্গে থাকবেন। আমি একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে সায়নের তরফে যখন দাবি করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে তাকে যোগাযোগ করা হয়েছিল। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুল বাবু, কি বলবেন? দেখুন, 1 নম্বর কথা হচ্ছে এখন সিপিএম অপ্রাসঙ্গিক, আর সেই জন্য নিজেদের প্রাসঙ্গিক করার জন্য এই জাতীয় অভিযোগ তুলে আনছে। অতএব আমরা মনে করি যে এগুলো শুধুমাত্র নিজেদেরকে এই রাজনৈতিক ময়দানে তুলে ধরার চেষ্টা। কারণ সিপিএম বলে দল আছে, এটা বাংলার মানুষ ভুলেই গেছে। যারা 34 বছর রাজত্ব করেছে, এখন তাদের লড়াই একটা আসন, কোন রকম মুখ রক্ষা করার একটা আসনের লড়াই লড়ছে। অতএব সেই কারণের জন্য তাদের আর কে খবর রেখেছে, তাদের কে মনে রেখেছে, সেই জন্য নির্বাচনের আগে নিজেদেরকে সামনে আনার জন্য এই জাতীয় বক্তব্য তারা প্রকাশ করছে। আমরা মনে করি যে এই সমস্ত কিচ্ছু নয়। অনেক ধন্যবাদ রাহুল বাবু। আমি সৌনবুর কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো, গোটা বিষয়টা র্যাপ করো সুমনদা। একটা বিষয় তাহলে এরকম একটা বিষয় সামনে আসে, প্রতিকুর যখন দল ছাড়ছিল এরকম একটা চর্চা আসে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে একমাত্র লক্ষ্য, সে কারণে তৃণমূল কংগ্রেসকে তিনি বেছে নিতে পারেন। আবারও বলছি, গোটা বিষয়টা জল্পনা। আবার যদি এরকম হয় যে আবার সিপিএম এর তরফ থেকে এরকম বলা হয়েছে যে তৃণমূল হচ্ছে তাদের মূল প্রতিপক্ষ, এবারে মূল প্রতিপক্ষ কে, এই বিষয়টা নিয়েও তো একটা কনফিউশন তৈরি হচ্ছে। বিজেপি না তৃণমূল, নাকি বামেদের থিওরি মেনে বিজেপি তৃণমূল সেটিং ধরে একযোগে লড়াই, এবং সেই একযোগে লড়াই করতে গেলে কাউকে না কাউকেও যখন বেছে নিতে হয় তখন গোটা বিষয়টাই তো প্রশ্নের মুখে পড়ে। দেখুন, এটা ব্যক্তিগত অবস্থানের উপর ডিপেন্ড করে। ব্যক্তিগত অবস্থানের দিক থেকে কেউ মনে করতে পারেন যে আমার কাছে তৃণমূলই মূল শত্রু, তাহলে সে বিজেপিতে যাবেন। ব্যক্তিগত অবস্থানের দিক থেকে কেউ মনে করতে পারেন যে আমার কাছে বিজেপি মূল শত্রু, আমি সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতি করতে চাই, তাহলে সে তৃণমূল বা কংগ্রেসের কাছে যাবে।
এটা তো খুব পরিষ্কার। দেখুন, আমি আপনাকে উদাহরণ দিই, একটা জিনিস বললে মানে রাহুল সিনহাদের যেটা সমস্যা বা আরো অনেকের সমস্যা, একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে এই যে সদ্য যে বাংলাদেশে যে ভোটটা শেষ হলো, সদ্য বাংলাদেশে ভোট শেষ হলো ওপার বাংলায়, সেখানে সিপিবির তরফে মানে ওখানকার যে কমিউনিস্ট পার্টি তাদের তরফে 3 জন প্রার্থী, ওদের একজন পার্টির সাধারণ সম্পাদক, একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, তারা 3 জনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একজন পেয়েছিলেন 827 ভোট, একজন পেয়েছেন 187 ভোট, আর একজন আরো নগণ্য। তো আমাদের এটা বুঝতে হবে যে আপনি যদি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, উদাহরণটা দিলাম এই কারণে, যে ওখানে জামাতের বিরোধিতা করতে চাইবে সে বিএনপিতেই চলে যাবে, আর যে মনে করবে যে না আমি জামাত, সে জামাতের কাছে যাবে। তো আপনার রাজনীতিটা মানে গোটা পৃথিবীর রাজনীতিটা এখন পোলারাইজ যত হয়ে যাচ্ছে, যে আপনাকে তো একটা পক্ষ নিতে হবে। সেই পক্ষ নেওয়ার জায়গায় আলিমুদ্দিন স্ট্রিট এখনো অব্দি এতটাই ব্যর্থ যে, আবার আমি রিপিট করছি, যে হুমায়ুন কবিরের সাথে বৈঠক করতে 34 বছর যে দলটা পশ্চিমবঙ্গ শাসন করেছে তাদেরকে যেতে হয়েছে একটা নিউ টাউনের হোটেলে। এরপর প্রতিকুর রহমান কি করবেন, কেন করবেন? কারণ মানে যদি তাকে এই পার্টি, তাকে যদি হুমায়ুন কবিরের দাবরানি সহ্য করতে হয়, তার চাইতে তিনি তৃণমূল করবেন। ঠিক। সুমন দা, একটু সঙ্গে থাকবেন, আপনাকে পরের ইস্যুতে আবারও আমি আপনার কাছে আসবো। তবে আমি যেহেতু সায়ন নিয়ে বিজেপির প্রতিক্রিয়া নিলাম, সৃজন নিয়েও একটু তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি, যেখানে সৃজন তৃণমূল যাবেন কি না তা নিয়ে জল্পনা চলছে, এবং সৃজন বলছেন আমিও জানি না, তৃণমূলও হয়তো জানে না যে আমি তৃণমূলে যাব। জয়প্রকাশবাবু রয়েছেন, জয়প্রকাশ মজুমদার টেলিফোনে। জয়প্রকাশবাবু, কি বলবেন? দেখুন, এখন নির্বাচন সামনে, সেখানে সত্যি রটনা, মিথ্যে রটনা, স্পেকুলেশন, যার ভিত্তি আছে কিংবা কোনো ভিত্তি নেই, এরকম তো অনেক কিছুই হয়ে থাকে। সুতরাং ঘটনা যতক্ষণ না ঘটছে সেই সব নিয়ে কোনো সিরিয়াস মন্তব্য করা। কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে, আপনাদের কি সৃজনের মতন কাউকে দরকার, প্রয়োজন? আমাদের না, সেরকম কোনো দরকার নেই। এইটুকুনি বলতে পারি যে যারা তৃণমূল কংগ্রেসে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দ্বারা তার নেতৃত্ব মেনে পশ্চিমবঙ্গের জন্য কাজ করবে, বাঙালিদের জন্য, বাংলা ভাষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য এবং সেকুলার পলিটিক্স করার জন্য, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ, তো তারা তো নিশ্চয়ই সবসময়। একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাইবো, সৃজনকে নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? সৃজনকে নিয়ে অ্যাসেসমেন্ট, ছেলে ভালো কিন্তু পরিবার খারাপ। পরিবারের অর্থে কিন্তু তার ব্যক্তিগত পরিবার বলছি না, তার বর্তমান রাজনৈতিক পরিবার। একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।